টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা আর মধুকল্পিতার সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তে নিউজ রুমে একটা চাঞ্চল্যকর খবর দেবো আপনাদের। প্রথমেই ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি, তার ভাই কিনা পাকচর, বেঙ্গল এসটিএফ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ওই তৃণমূল ব্লক সভাপতির নাম কি? জাকির হোসেন। তার ভাইকে আটক করা হয়েছে। গত সপ্তাহে পাকচর ধরা পড়েছিল গোয়ালপুকুরে। এবার অমিত শাহর সফরের আগেই পাকড়াও আর এক পাকচর। বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। বিশ্বরূপ, এই ধৃতের সম্পর্কে কি জানা যাচ্ছে এবং যার ভাই কিনা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি? মঞ্জিরা, তোমাকে জানিয়ে রাখি যে আজ সকালেই কিন্তু ফজলে রব্বি, যেটা বলছিলে, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই, তাকে কিন্তু আটক করা হয়েছে। এখনো আমরা গ্রেপ্তার বলছি না, কারণ পুলিশের তরফ থেকে এখনো আটকই বলা হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা পুলিশের একটা বিশেষ সূত্র আমাদের জানিয়েছে যে শনিবারে, মানে গত শনিবারে, এক সপ্তাহ হয়নি, এই শনিবারে পাঞ্জিপাড়া থেকে পাক গুপ্তচর, সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল, শফিকুল। তার সূত্র ধরেই এই যে ফজলে রব্বি, একে কিন্তু আটক করা হয়েছে। কিন্তু কি বিষয় আমি তোমাকে জানিয়ে রাখি, সূত্র ধরে, যেটা সেই বিশেষ পুলিশের সূত্র আমাদের জানিয়েছে, সূত্র ধরে এনাকে অ্যারেস্ট করা, আটক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। দেখো, পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয় নাকি ছেড়ে দেওয়া হয়, সেদিকেও নজর থাকবে। দেখো, জানিয়ে রাখি, বেঙ্গল এসটিএফ কিন্তু আটক করেছে এই ফজলে রব্বিকে। এবং তোমাকে জানিয়ে রাখি, আমি ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে এক্ষুনি ফোন করলাম। তিনি এটা বললেন, আইনের মতো কাজ করবে। যদি সে দোষী থাকে তাহলে অবশ্যই সে শাস্তি পাবেই। কিন্তু একটা বিষয়, যে উত্তর দিনাজপুরে এক সপ্তাহ 15 বছর ধরে বলে এসেছি, বাংলা আগ্নেয়গিরি স্তূপে বসে এই তৃণমূলের রাজত্বে, তৃণমূলের এমন কোনো নেতা নেই যাদের সঙ্গে জিহাদিদের যোগসূত্র নেই। কোথাও না কোথাও আপনি দেখবেন সে রাস্তা শেষ হচ্ছে হয় চোরাচালানকারী, নাহলে জিহাদি। এদের কাজই ছিল জিহাদের চাষবাস করা বাংলায়। তবে যেরকম ভাবে আমাদের পুলিশ আর এসটিএফ এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন একে একে রেগুলার ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ধরা পড়বে। এক সময় দেখবে পেঁয়াজ বলে কিছু নেই। তৃণমূলেরও তাই অবস্থা। তৃণমূলের ব্লক সভাপতির ভাই কিনা পাকচর, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বেঙ্গল এসটিএফ এর হাতে পাকড়াও ফজলে রব্বি তার নাম। ইসলামপুরের এই মুহূর্তে কানাইয়ালাল আগরওয়াল আমাদের সঙ্গে রয়েছেন। কানাইয়ালাল বাবু, এখনো পর্যন্ত যেটা জানতে পারছি আমরা, যে এই যে জাকির হোসেন, যিনি ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি, তার ভাই, তাকে আটক করা হয়েছে, বেঙ্গল এসটিএফ আটক করেছে এবং তিনি কিনা পাকচর, এই সন্দেহ রয়েছে। আপনার কাছে কি খবর রয়েছে? আমি এই শুনেছি, যে এসটিএফ ধরেছে। এই সম্পর্কে আপনি কি চেনেন? আপনি কি জানেন? না, আমার কিছু জানা নেই। আচ্ছা, বিজেপি বারবার যে অভিযোগ করছে যে তৃণমূল মানেই কিন্তু পাকচর বা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, আপনার কি বক্তব্য? অভিযোগের তো কোনো ভিত্তি হতে হবে। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আপনি জাকির হোসেন, তাকে কি চিনতেন? তার সঙ্গে পরিচয় রয়েছে? হ্যাঁ, তার সঙ্গে কিন্তু ব্লক প্রেসিডেন্ট ছিল। ওর ভাই কি করে সেটা তবেই আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। আপনার সঙ্গে কি কোনো রকম কথা হয়েছে? না, হয়নি। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই পাকচর সন্দেহে এবারে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা যাচ্ছে ধৃতের নাম প্রদীপ্ত বসু। তাকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কোচবিহারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। আমি সুমন কল্যাণের কাছে চলে যাব। সুমন কল্যাণ, তোমার কাছে আর কি আপডেট রয়েছে? কখন এই পাকচর জঙ্গিকে নিয়ে আসা হচ্ছে কোচবিহারে? দেখো, ইতিমধ্যেই তাকে আনা হয়েছে এবং দিনহাটা আদালতে তাকে ট্রানজিট রিমান্ডে চাওয়াও হয়েছে। এবং এর সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, যে এর শিলিগুড়িতে একটি বৈদেশিক মুদ্রার একটা কাউন্টারে ছিল,
সেখান থেকেই সম্ভবত একটা লিঙ্ক পাওয়া যায়। কারণ বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে পাঞ্জিপাড়া থেকে একজনকে গ্রেপ্তারের পর দিনহাটাতে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং দিনহাটাতে 3 জনকে জেরা করার পর এই যে মানি এক্সচেঞ্জ যেখানে হয়, এই যে প্রদীপ্ত বসু তার সন্ধান পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এসটিএফ এর সূত্র বলছে যে শুধুমাত্র এখানেই নয়, আরো জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কারণ বাংলাদেশের একটা লিঙ্ক আছে, বাংলাদেশ ঢাকা থেকে শুরু করে কাশ্মীরের বর্ডার, ফলে এই গোটা এরিয়া। তারপরেই কিন্তু আজকে আমরা দেখলাম যে এই যে প্রদীপ্ত বসু তাকে গ্রেফতার অর্থাৎ করা হলো। আইএসআই নেটওয়ার্কে প্রদীপ্তর কি ভূমিকা সেটাই এখন খতিয়ে দেখতে চাইছেন এসটিএফ এর আধিকারিকেরা। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাবো আপনাদেরকে এই মুহূর্তে যে আপডেট, পাক চর সন্দেহে এবারে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। যথেষ্ট উদ্বেগের আমাদের রাজ্যের একের পর এক জায়গা থেকে পাক চর সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে। আর ইতিমধ্যে অমিত শাহ তিনি আসবেন বঙ্গ সফরে, আর কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছে যাওয়ার কথা। কারণ সে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় নজরদারি করছেন এবং একাধিক জেলার কর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এবং রাজ্য সরকারের 100 দিন পূর্তির পরপরই বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবে একটা গুরুত্ব রাখছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, অমিত শাহের নিশ্চয়ই সীমান্ত সুরক্ষার দিকে তো তিনি অবশ্যই নজর দেবেন, তার পাশাপাশি আর কি কি কর্মসূচি তার রয়েছে? একদম, দেখো ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাগডোগরার যে আলফা জোন বাগডোগরা বিমানবন্দর সেখানে তিনি নেমে গিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এসে পৌঁছেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে তিনি সড়ক পথে সুকনায় যে হোটেলে রাত্রিবাস করবেন সেখানে পৌঁছাবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। সকালে তিনি বেরিয়ে যাবেন, সেখান থেকে এসএসবির কাছে যাবেন, এসএসবি ক্যাম্পে সেখানে দিনভর কর্মসূচির পর বিকেলের দিকে তিনি কাওয়াখালী ময়দানে আসবেন। ভারতীয় ন্যায় সংহিতা যে তার যে এক্সিবিশন, সেই এক্সিবিশনের সূচনা এবং যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর বিকেলবেলায় একাধিক বৈঠক রয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে। এর পাশাপাশি আগামী পরশু দিনকেও কিন্তু একাধিক কর্মসূচি, আমি একবার ছবিটা দেখাচ্ছি, যে কোনো মুহূর্তে কিন্তু অমিত শাহ বাইরে বেরিয়ে আসবেন, আলফা জোন দিয়ে বেরোবেন তিনি। ইতিমধ্যেই প্রস্তুতি তার শুরু হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন, তার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। কয়েক মুহূর্তের অপেক্ষা। আগামী পরশুদিন, যে কথাটা বলছিলাম, আগামী পরশুদিনকেও কিন্তু দফায় দফায় একাধিক বৈঠক রয়েছে। 3 দিনের এই সফর পাহাড়ের নেতাদেরকেও তিনি ডেকেছেন। একদিকে প্রশাসনিকভাবে উত্তরবঙ্গ চিকেন নেক তার নিরাপত্তাকে সুনিশ্চিত করা, তার সঙ্গে সঙ্গে এই এলাকার যে রাজনৈতিক পরিস্থিতি তাকে বুঝে নেওয়া এবং সার্বিকভাবে এই অঞ্চল ঠিক কী জায়গায় আছে তার সরেজমিনে বুঝে নিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদম সেদিকে আমরা নজর রাখছি। আর কিছুক্ষণের মধ্যেই আলফা জোন দিয়ে বেরিয়ে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তিনি বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর বারবার এসেছেন এবং কেন্দ্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা, এই রাজ্য সীমান্ত সুরক্ষা যথেষ্ট নজর দিয়ে রেখেছে, সেটা তার বারবার বঙ্গ সফর একটা কোথাও প্রমাণ করে। ধন্যবাদ প্রসেনজিৎ। শুধু দৌড়ে এসে সীমান্ত সুরক্ষা, সীমান্তে নতুন করে বিওপি বাড়ানো, সীমান্তে কাঁটাতারের বেড়া, ইটস অল রাইট, এগুলো তো দরকার আছে, দিতেই হবে, কারণ আমাদের অনেক জায়গা ওপেন ছিল। পাশাপাশি যেটা আমাদের ইমিডিয়েটলি দরকার সেটা হচ্ছে রিভ্যাম্পিং অফ দি ইন্টেলিজেন্স উইংস। ইন্টেলিজেন্স শেয়ারিং হয়, কিন্তু যেটা হয় আরও হয় যে লোকাল রাজনৈতিক পার্সপেক্টিভে আমাদের রাজনৈতিক প্রভুরা কি চাইছেন এবং কি চাইছেন না তার ভিত্তিতে কিন্তু সেগুলোকে হয় উপরে তোলা হয় না তোলা হয় না, মানে সেটাকে ফার্দার কাল্টিভেশন হয় অথবা হয় না। এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। আমার পলিটিক্যাল ইয়েটা আসা তো উচিত নয়, কিন্তু হয়েছে এগুলো, তখন ওইটাকে বেশি কাল্টিভেট করা হলো না, বা আমাদের যারা সিনিয়র অনেক অফিসারের একটা পারসেপশন তখন তৈরি হয়ে গেছিলো যে না এটা ট্যাবু আছে, এইটাতে ঢোকা যাবে না। কিন্তু এই ট্যাবু দেখতে গিয়ে তো দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে। মানুষকে আইন জানানো যতটা দরকার তার চেয়ে অনেক বেশি দরকার অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বা ওই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উত্তরবঙ্গে আসা এবং এই সমস্যাগুলো, যেরকম একটা আমি বলতে পারি, আমরা সবাই জানি উত্তরবঙ্গ হচ্ছে অনুপ্রবেশকারীদের একটা খুব সফট টার্গেট। সেটা তো বন্ধ করা শুরু হয়েছে, সেটাকে আরও ত্বরান্বিত করতে গেলে পরে বা সেটাকে প্রপার মনিটরিং করতে গেলে পরে ওই রকম হাই লেভেল ডেলিগেট ডেজিগনেটেড পার্সনসদের আসাটা খুবই জরুরি। প্রত্যেকটি দিনের সঙ্গে সঙ্গে সিজারের
পরিমাণটা কী হারে বাড়ছে। আগে যেখানে 5 কেজি 6 কেজি করে ধরা পড়তো, এখন 300 কেজি 400 কেজি কফ সিরাপ ধরা পড়ছে, 8,000 বোতল, 10,000 বোতল, 12,000 বোতল। স্বরাষ্ট্রমন্ত্রী এলে পরে এই যেটাকে আমরা ইংরেজিতে বলে বিফিং আপ অফ দ্য সিচুয়েশন, যে সিকিউরিটি কন্ট্রোল, প্যারামিলিটারি ফোর্সেস, এরা সবাই বিফড আপ হয় বিভিন্ন কারণে। কিন্তু আমরা সবাই জানি যে উত্তরবঙ্গ ইট ইজ সিটিং অন আ কেগ অফ ফায়ার, ডিনামাইট। দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন, আমরা তার কনভয় দেখলাম এবং তিনি বেরিয়ে গেলেন এবং স্বাভাবিকভাবে আগামী দুদিন তিনি বাংলায় থাকবেন এবং বাংলায় থেকে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে এসএসবির সঙ্গে বৈঠক রয়েছে, রাজ্যের সীমান্তবর্তী এলাকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। আমরা দেখলাম অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন। একদম যে কথাটা বলছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন, তিনি বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে তিনি নামেন এবং সেখান থেকে এই মুহূর্তে তিনি যাচ্ছেন সুকনায়, যেখানে তিনি রাত্রিবাস করবেন। আগামীকাল থেকে কিন্তু দফায় দফায় বৈঠক আছে। তার মূল লক্ষ্যই কিন্তু উত্তরবঙ্গ এবং চিকেন নেক এলাকা, এই এলাকায় একাধিক পাক চরের গতিবিধি, এর পাশাপাশি নানা ঘটনা প্রবাহ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিএসএফ, সেনা, বায়ুসেনা এদের প্রত্যেকের সঙ্গে দফায় দফায় কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সন্ধ্যার পরে এই বৈঠকগুলো হবে। তার আগে তিনি নিজে পৌঁছে যাবেন এসএসবির কাছে, যে এসএসবির নেপাল সীমান্ত পাহারা দিচ্ছে, অর্থাৎ চীন এবং নেপাল এবং তারপর আমাদের যে ভারতীয় সীমান্ত সেই এলাকা পাহারা দিচ্ছে এসএসবি, তাদের সঙ্গে বৈঠক করবেন সকালে। বিকেলের দিকে বিএনএসের ক্ষেত্রে যে প্রদর্শনী তার সূচনা করে যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি এবং সন্ধ্যায় এই ধরনের বৈঠকগুলো থাকবে। ভারতীয় সেনাকে যেখানে ডাকা হয়েছে, অন্যান্য যে সমস্ত ফোর্সগুলো কাজ করছে তাদেরকে ডাকা হয়েছে। আগামী পরশু দিন সেই দিনও কিন্তু একাধিক বৈঠক থাকছে। সীমান্তবর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলোর জেলা পুলিশ এবং জেলা প্রশাসন তাদের বৈঠকে ডাকা হয়েছে। যে জমি জট কাটিয়ে ওঠা গিয়েছে সেই জায়গাগুলোয় দাঁড়িয়ে ফেন্সিংয়ের কাজ কতটা হয়েছে তা বুঝে নেওয়া। এর পাশাপাশি পাহাড়ের রাজনৈতিক নেতাদেরকেও ডাকা হয়েছে, কারণ রাজনৈতিক অস্থিরতা যদি এই অঞ্চলে থাকে তার প্রভাবও কিন্তু বা তাকে ব্যবহার করে কিন্তু এই ধরনের শক্তি নানা কাজ করতে পারে। সেই সমস্ত দিককে বিবেচনা করেই এই 3 দিনের সফরকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, যার প্রত্যেকটা মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চল নেতাদের কথা বলছিলেন, তার মানে এখানে নিশ্চয়ই পাহাড়কে কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে নিশ্চয়ই। আরেকবার বলবে? পাহাড়কে কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের প্রতিনিধিরাও কি এই বৈঠকে থাকবেন? দেখো, পাহাড়ের ক্ষেত্রে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আগামী পরশুদিন এই বৈঠক যেখানে তিনি থাকছেন সেখানে হবে, শুকনার যে হোটেলে তিনি থাকছেন সেখানে হবে। পাহাড়ের ক্ষেত্রে একটা রাজনৈতিক অস্থিরতা আছে এবং এই অঞ্চলগুলোতে যদি রাজনৈতিক অস্থিরতা থেকে থাকে তার প্রভাব কিন্তু পড়তে পারে বা তাকে ব্যবহার করতে পারে এই ধরনের শক্তিগুলো। একদিকে যেমন যে খবর আমরা নিয়মিত দেখাচ্ছি, একাধিক পাক চরের গতিবিধি এই অঞ্চলকে কেন্দ্র করে রয়েছে, পাশেই সীমান্ত এবং একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দিক বিবেচনা করা এবং রাজনৈতিক স্থিতি, সামাজিক স্থিতি এবং নিরাপত্তার প্রশ্নে এবং অখণ্ডতার প্রশ্নে এই যে ফোর্সগুলো কাজ করছে তাদের শক্তি বৃদ্ধি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখন যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, ফলে রাজ্যের পুলিশ এবং গোয়েন্দারা যে তথ্য সংগ্রহ করছেন তার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে তথ্য সংগ্রহ করছে তার অ্যানালাইজ এবং প্রম্পট অ্যাকশন। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, যাদবপুরের কথা বলবো। যাদবপুরে অশান্তি, গতকাল রাত থেকে সেই অশান্তি দেখেছি আমরা। সেই অশান্তির রেশ এবার নন্দলাল বসুর তৈরি যে ফলক, সেই ফলকে পড়লো। আমরা সেই ছবি আমাদের দেখিয়েছি এবং আজ কি হলো, আজ আমরা দেখলাম যে ভাঙচুর করা হলো সেই ফলককে। এবিভিপির বিরুদ্ধে নন্দলাল বসুর তৈরির ফলক থেকে খুলে নেওয়া হলো শতদল রিং। এবিভিপির বিরুদ্ধে অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলো, যদিও অভিযোগ অস্বীকার করেছে সেই ফলকটা শতদল, আমরা জানি যে নন্দলাল বসুর তৈরি এই ফলক, সেই ফলক ভেঙে তার শতদলের যে ফ্রেমটা সেটা ভেঙে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং এটা কিন্তু অবশ্যই এখানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে এটা খুবই লজ্জার দিন। ভেঙে ছুঁড়ে ফেললো ভেতরে, ওরা বাইরে থেকে ভেঙে ছুঁড়ে ফেললো ভেতরে। হ্যাঁ, এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কাঠামো, এই কাঠামো ভেঙে বাইরে থেকে ছুঁড়ে ফেলা হলো। দেখে মানে
খুবই লজ্জা লাগছে আর খুবই খারাপও লাগছে যে কয়েকটা এমন কিছু মানুষের হাতে এটা ভাঙা পড়েছে যাদের শিক্ষার সাথে কোনো যোগাযোগ নেই এবং যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে এবং রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী বলে, বিবেকানন্দকেও হিন্দু বিরোধী বলেছে, এটা তাদের হাতে ভাঙা হয়েছে, এটা তারা ভেঙেছে। এটা তো আমাদের এটা যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্য এবং এটা তো রয়েছে অনেক বছর ধরে, মানে আজও পর্যন্ত আমরা স্টুডেন্ট, আমরা যাদবপুর এই 4 নম্বরের সামনে অনেক মিছিল করেছি, অনেক প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করেছি। কোনোদিনও গেটে উঠে বা গেটে থাকা কোনো রকম কোনো জিনিসপত্র কিংবা আমরা একটা পতাকাও আমরা খুলে ফেলে দিই না, যেখানে এখানে আমাদের ছাত্র সংগঠনের পতাকা লাগানো থাকতো সেই পতাকাও আজকে নেই। দেখো একটা জিনিস, এখানে এই পুরো ফলকটা কিন্তু আমি দেখাতে চাইবো যে ফলকটা কিন্তু স্ক্রু দিয়ে লাগানো ছিল গেটের সাথে, এবং সেখানেই যখন পা দিয়ে উঠতে চেষ্টা করা হয়, এই ফলকের ওপর পা দিয়ে গেট টপকে আসার চেষ্টা করা হয় এবং তখনই আমরা দেখতে পাচ্ছি যে ফলক থেকে ফলকটা পুরো পড়ে গেছে এবং সেটাই নিক্ষেপ করা হয়েছে ভেতরে যারা এখানে ছাত্ররা ছিল, ভেতরে যারা যাদবপুরের ছাত্ররা ছিল তাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই এমব্লেমটার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনের আবেগ জড়িয়ে আছে, আমাদের দেশের জাতীয় সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে এবং এই এমব্লেমটা তৈরি করেছিলেন নন্দলাল বসুর মতো শিল্পী এবং সেই এমব্লেমের যে অংশটা ভাঙা হয়েছে আপনারা দেখবেন ওটা একটা শতপদ্ম বিকশিত শতদল, যেভাবে ওটাকে তৈরি করা হয়েছে তার এই শতদল বিকশিত হওয়ার যে ধারণা সেটাকেই তারা পদদলিত করছেন, মারছেন। এটা শুধু আমার বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্টের প্রশ্ন নয়, এটা সমস্ত স্বদেশী যারা এই বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলেন, এই সমস্ত মানুষের ভাবাবেগ, তাদের যে বিশ্বাস, তাদের যে ঐতিহ্য তাকে আহত করেছে, আঘাত দিয়েছে। কোনো ধরনের একটা দুর্ঘটনা এবং মারা যেতে পারতেন মানুষ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমি শিক্ষকতা করি, আমি ছাত্ররা যাতে কোনো রকম প্ররোচনায় পা না দেয়, ছাত্ররা যাতে বিশ্ববিদ্যালয়ে শান্ত থাকে তার জন্য আমি ভূমিকা পালন করতে এসেছিলাম। আমি সরকারের কাছে আবেদন করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এইগুলোর একটা বিচার এবং বিহিত হওয়া দরকার। যদি বিচার এবং বিহিত না হয় তাহলে কিন্তু দুর্বৃত্তায়ন হবে, তাহলে কিন্তু গুন্ডাগার্দি প্রশ্রয় পাবে এবং সুশাসন কোনোদিন হবে না এবং একটা জাতীয় মানের এবং রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় সেটা ধ্বংস হবে চোখের সামনে। কিছু বলতে পারে ওরা, আমাদের যত ফ্ল্যাগ ব্যানার 24 ঘন্টা ছিটতে থাকে, বিএমএসের ফ্ল্যাগ ব্যানার ছিঁড়েছে, ঠিক আছে, এরা এসব নোংরামো করতে থাকে, তাতে আমাদের কিছু নেই। আমরা মার খেয়েছি, আমরা হসপিটালাইজ ছিল, আমাদেরকে জোর জবরদস্তি মারা হয়েছে। গণতন্ত্রের নামে যে আমাদেরকে প্রতিবারে মারা হয়, আমরা সেই কবে থেকে মার খেয়ে আসছি। এদের তো মিনিমাম বোধ বুদ্ধিটুকু হওয়া উচিত ক্যাম্পাসের ছাত্র সকলেই। মানে আমরা ক্যাম্পাসে দখল করে রাখার জন্য, ভারত বিরোধী কাজ করার জন্য, দেশ বিরোধী কাজ করার জন্য আমরা যখন তার এগেনস্টে প্রশ্ন তুলতে গেছি আমাদেরকে মারা হয়েছে। সোজা হিসাব হচ্ছে এটা। পৃথিবীতে শূন্যর পথে চলেছে, দেশে শূন্য হয়ে গেছে, এখানে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে, তারা কী করে মুছে দেবে? এইসব নকশাল দেশ বিরোধী দেশ। এমনি আমাদের অমিত শাহ একটা ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইনে মোটামুটি কাজ হয়ে গেছে, কিছু ছিচকে ছাচকা বেঁচে আছে। ক্যাম্পাস থেকে এগুলো এবিপি দায়িত্ব নিয়ে হচ্ছে এদেরকে সরাবে। যতক্ষণ না রাষ্ট্রবাদী এখানে ছাত্ররা এই ক্যাম্পাসে দায়িত্ব পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে হবে। যারাই করে থাকুক এটা অত্যন্ত একটা নিম্নমানের কাজ হয়েছে এবং অনুচিত কাজ হয়েছে, সম্পূর্ণভাবে অনুচিত কাজ। আসলে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে গত 15 থেকে 20 বছর ধরে এমন একটা সংস্কৃতি তৈরি হয়েছে যার প্রভাব মানে সর্বস্তরে পড়েছে। ফলে সেই প্রভাব থেকে ছাত্ররা বা যারা সদ্য ছাত্র জীবন থেকে বেরিয়ে এসেছেন তারাও সেই প্রভাব মুক্ত নন। তারা যে দলে করে থাকুক না কেন সেই সংস্কৃতির অপসংস্কৃতির প্রভাব তাদের উপর পড়ছে এবং সেটা বেশ কিছুদিন প্রতিফলিত হবে, এটাই আমার ধারণা। নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক ভেঙে ফেলে এবিভিপি সমর্থকরা ছুড়ে দেয় যাদবপুরের ছাত্রদের দিকে, এটা তো এবিভিপি নিজের সংস্কৃতিরই পরিচয় দিয়েছে। নন্দলাল বসু কে ছিলেন সেটাই হয়তো ওরা জানে না। আমি তীব্র নিন্দা করছি। সেটা কে ফেলেছে? না অভিযোগ করলে তো হলো না। আমিও তো এখানে বসে অভিযোগ করতে পারি। এই টুকরে গ্যাংয়েরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই বামেরা পশ্চিমবাংলার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তা যদি না হতো তাহলে উমর খালিদের নামে জিন্দাবাদ স্লোগান আর তার মুক্তির দাবি করতো 100 বার, একবার নয়। বামেরা হালে পানি পাওয়ার জন্যে তারা এই সমস্ত ছোট ছোট বয়সে যারা
তাদের এগিয়ে দিয়ে এবং পশ্চিমবাংলার অস্থিরতা সৃষ্টি করবার জন্য এটা তাদের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। রাত থেকে দুপুর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিবাদের সময়ও এবিভিপি এবং এসএফআই বাম ছাত্র সংগঠনের সদস্যরা তারা সম্মুখ সমরে এবং আটকানোর চেষ্টা পুলিশের। ফের ক্যাম্পাসের অশান্তি নামলো রাস্তায়, বচসা ধস্তাধস্তি পড়ল ডিমও। দুপুরে যাদবপুর থানার সামনে ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যায় এবিভিপির সদস্যদের একাংশ। ঠিক সেই সময় যাদবপুর 8B-তে এসএফআই এর বিক্ষোভে উড়ে এসে পড়ে ডিম। তারপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে এবিভিপির দিকে তেড়ে যান বাম ছাত্র সংগঠনের সদস্যরা। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। সেটা যাদবপুর হোক অথবা জেএনইউ, যেখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, গরিব কৃষক শ্রমিক পরিবারের ছেলেমেয়েরাও পিএইচডি করতে পারেন, আইএএস আইপিএস হতে পারেন, গবেষক হতে পারেন। এই রকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি তৃণমূলের মতো আমার ছেলে আর পরের ছেলে করে, তাহলে এই গুণ যদি ধরতে শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু এটাকে আর সামাল দিতে পারবে। বাইরে থেকে ঢুকে গিয়ে সেখানে গুন্ডামি করবে, ছাত্রছাত্রীদের উপর অ্যাটাক করবে, এর অধিকার তো কেউ কাউকে দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। নির্বাচন ঘোষণা করে দিক, ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে, সেটা আমরা সকলে বাধ্য হবে।